আজ তারিখ রবিবার। জানাবো আজকের বাছাই করা 30টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন। দশম শ্রেণী পাশ করা বেকারদের অ্যাকাউন্টে ঢুকে গেল যুবসাথীর প্রথম মাসের অনুদান। সকালে উপহার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। রাষ্ট্রপতি শাসনের পরিকল্পনা করে গেলেন নাকি? রাজ্যপালকেও বদলে দিলেন মুর্মুকে প্রশ্ন মমতার। বিজেপির ফাঁদে পড়েছেন, ভোটের আগে রাজনীতি করবেন না, রাষ্ট্রপতি মুর্মুকে জবাব দিলেন মমতা। যুবসাথীর টাকা ঢোকার ঘোষণা মুখ্যমন্ত্রীর, ভিক্ষা দিচ্ছেন কটাক্ষ মিঠুন চক্রবর্তীর। বর্ধমানে ছেলে ধরা সন্দেহে 2 যুবককে গণপিটুনি, পুলিশি জিজ্ঞাসাবাদে নাবালক পাচার চক্রের হদিশ। তৃণমূলের সরকার সমস্ত সীমা লঙ্ঘন করেছে বললেন মোদী, রাষ্ট্রপতির প্রতি লজ্জাজনক এবং বেনজির অসম্মান নিয়ে পোস্ট। মতুয়াদের সর্বনাশ করেছে বিজেপি, ফর্মে লিখিয়েছিলেন বাংলাদেশে ছিলাম, বিস্ফোরক অভিযোগ মমতার। জোটের জন্য মরিয়া হুমায়ুন, আংশিক প্রার্থী ঘোষণা করেও বাড়তি সময় দিলেন সিপিএম আইএসএফকে। 21 নির্বাচনে বিজেপিকে দ্বিতীয় স্থানে এনেছিলেন, এবার মালদহের সেই মতিউর রহমান যোগ দিলেন তৃণমূলে। রাজ্যে পৌঁছই মমতার পাড়ায় যাবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ, তারপরে রাজনৈতিক দলগুলির সঙ্গে বসবেন বৈঠকে। মমতা আমার ছোট বোন, হয়তো রাগ হয়েছে। শিলিগুড়ির অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী না আসায় বললেন দুঃখিত রাষ্ট্রপতি। মহেশতলায় পরিবর্তন যাত্রায় মিঠুনের সভায় বিশৃঙ্খলা, আয়োজকের বিরুদ্ধে মহিলা কর্মীর গায়ে হাত তোলার অভিযোগ। পশ্চিমবঙ্গে ভোটের আগে রাষ্ট্রপতি শাসন প্রয়োজন, উত্তরবঙ্গে মুর্মুর অনুষ্ঠানে এসে বললেন সাংসদ রাজু বিস্তা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ, দেশে রান্নার গ্যাসের দামে বড় কোপ, এক ধাক্কায় 60 টাকা বাড়ল সিলিন্ডার। রবিবার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ, হাঁড়ি কড়াই বাটি নিয়ে মিছিলের ডাক মমতার। ঈদে বাড়ি ফেরা হলো না, ফের ভিনরাজ্যে মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের। দিদি গেঞ্জির বিজ্ঞাপন দেখেছিলেন, দিদিকে চোখ বন্ধ করে ভরসা করেন মানুষ, মমতার ধর্ণা মঞ্চে বসলেন প্রতিকূর। ছেলে ধরা সন্দেহে পুরাতন মালদায় খুঁটির সঙ্গে বেঁধে গণপ্রহার মহিলাকে। উনুনে চায়ের জল চাপানোর সময় এলো সুখবর, 35 টাকার লটারি টিকিটে কোটিপতি মুর্শিদাবাদের চা বিক্রেতা। এসআইআর তালিকা তৈরি হয়েছে বিজেপির পার্টি অফিসে, বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর। অবশেষে স্বস্তি, 3 দেশের ক্রিকেটারদের ঘরে ফেরাতে চার্টার বিমানের ব্যবস্থা আইসিসির। রাষ্ট্রপতির অভিযোগ নিয়ে সরব মোদী, লজ্জাজনক, তৃণমূল সরকারকে নিশানা প্রধানমন্ত্রী। উত্তরবঙ্গের রাষ্ট্রপতির সফর ঘিরে তৈরি হল নতুন বিতর্ক। শনিবার শিলিগুড়িতে আদিবাসী সম্মেলনে যোগ দিতে সে অনুষ্ঠান স্থল বদল নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে আক্ষেপের সুরে তিনি বলেন, মমতা বোধহয় রাগ করেছেন, তাই আমাকে স্বাগত জানাতে তিনি নিজে আসেননি, কোনো মন্ত্রীও আসেননি। এবার সেই ঘটনার তীব্র নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে লিখেছেন, এটি লজ্জাজনক এবং অভূতপূর্ব। গণতন্ত্র এবং জনজাতি সম্প্রদায়ের ক্ষমতায়নে বিশ্বাসী মানুষজন সকলেই মর্মাহত। জনজাতি সম্প্রদায় থেকে উঠে আসা রাষ্ট্রপতি মহোদয়ার প্রকাশিত বেদনা এবং উদ্বেগ ভারতের মানুষের মনে গভীর দুঃখের সঞ্চার করেছে। তিনি আরও লিখেছেন, পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার সত্যিই সমস্ত সীমা লঙ্ঘন করেছে। রাষ্ট্রপতির প্রতি এই অসম্মানের জন্য তাদের প্রশাসনই দায়ী। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে সাঁওতাল সংস্কৃতির মতন গুরুত্বপূর্ণ একটি বিষয়কে পশ্চিমবঙ্গ সরকার এত হালকাভাবে দেখছে। রাষ্ট্রপতির পদ রাজনীতির ঊর্ধ্বে এবং এই পদের গরিমা সর্বদা রক্ষা করা উচিত। আশা করা যায় পশ্চিমবঙ্গ সরকার এবং তৃণমূল কংগ্রেসের শুভ বুদ্ধির উদয় হবে। রাষ্ট্রপতি শাসনের পরিকল্পনা করে গেলেন নাকি? রাজ্যপালকেও বদলে দিলেন মুর্মুকে প্রশ্ন মমতার। শনিবারই বাংলায় এসেছিলেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এসআইআর বিরোধী ধর্ণা মঞ্চ থেকে এবার একাধিক বিষয় নিয়ে কেন্দ্রকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা। সময়ে নির্বাচন শেষ করে সরকার গঠন না করা গেলে রাষ্ট্রপতি শাসনের সম্ভাবনা আছে বলে মনে করা হচ্ছে। এরই মধ্যে বিপুল সংখ্যক মানুষের নাম এসআইআরে এখনো বিচারাধীন। এরই মধ্যে রাজ্যে হঠাৎ মেয়াদ শেষের আগেই রাজ্যপাল বদল করা হয়েছে। শনিবার বাংলা এসেছিলেন রাষ্ট্রপতি, এবার এই নিয়ে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী। তিনি কেন্দ্রকে আক্রমণ করে বলেন, ভোটের সময় রাজ্যপাল পরিবর্তন কেন? তামিলনাড়ু রাজ্যপালকে কেন পাঠানো হয়েছে? কোনো ব্লু প্রিন্ট আছে নাকি রাষ্ট্রপতি শাসনের পরিকল্পনা আছে? সেই সঙ্গে এসআইআর এর প্রতিবাদে ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি শাসনের পরিকল্পনা করে গেলেন নাকি? রাজ্যপাল অবধি বদলে দিলেন। তামিলনাড়ু থেকে রাজ্যপাল পাঠাচ্ছেন, প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী কি বলবেন?
এরা সব হাম্পটি ডাম্পটি, এরা সব বাংলার সীমান্তে দাঁড়িয়ে আছে। যদি কিছু খুবলে খাওয়া যায়, যতই করো হামলা, আবার জিতবে বাংলা। বাংলার ভোটের পরে টার্গেট দিল্লি। সারা দেশ ঘুরবো, বাংলা নিয়ে জ্বলছো আর লুচির মতো ফুলছো। অপেক্ষা করো, জবাব পাবে। ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে শনিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতিকে জবাব দিয়ে বলেন, বিজেপির সংবিধানকে কোথায় নিয়ে গিয়েছে? মাননীয় রাষ্ট্রপতিকে দিয়েও বিজেপির বেচতে পাঠানো হয়েছে। আপনি বিজেপির ফাঁদে পা দিয়েছেন। আপনি বলছেন সাঁওতালিদের অনুষ্ঠানে আমরা কাউকে যেতে দিইনি, আমরা তো জানতামই না। আপনি আসছেন সেটুকুই শুধু জানতাম। রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে না যাওয়া প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, বছরে একবার আসুন, আপনাকে রিসিভ করব। 50 বার আসলে কি করে যাব? আমি এসআইআর নিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে ধর্ণা দেব নাকি আপনার অনুষ্ঠানে যাব? আপনি বিজেপির প্রায়োরিটি, আমার কাছে অগ্রাধিকার মানুষ। আপনি বলেন কি করে সাঁওতালিদের উন্নতি হয়নি? কি করে বলছেন সাঁওতালিরা জোট বাঁধো? রবিবার থেকে ঝড় বৃষ্টি, রাজ্যে কয়েক জেলায় দমকা হওয়ার সতর্কতা। ফাল্গুনে কি ফিরতে পারে ঠান্ডার আমেজ? রবিবার থেকে কলকাতা সহ রাজ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েক জেলায় জারি করা হয়েছে সতর্কতা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা বৃষ্টি হতে পারে। সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হলুদ সতর্কতা রয়েছে। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এই জেলাগুলিতে হালকা বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার থেকে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি। ওই 2 দিন 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা বৃষ্টি হতে পারে। জেলার সব জায়গায় বৃষ্টি নাও হতে পারে। উত্তরবঙ্গে রবিবার থেকে শুরু হচ্ছে বৃষ্টি। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সোম এবং মঙ্গলবার উত্তরবঙ্গের 8 জেলাতেই ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে। মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের প্রায় গোটা সপ্তাহ ধরেই চলবে হালকা বৃষ্টির সঙ্গে ঝড়। যুদ্ধ বাঁধলে গ্যাসের দাম বাড়ে, সনাতনী জাগছে। রবিতে মমতার বিক্ষোভ নিয়ে বললেন মিঠুন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ এসে পড়েছে ভারতের গৃহস্থের হিসেলে। এক ধাক্কায় রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বাড়িয়ে দিয়েছে কেন্দ্র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রান্নার গ্যাসের দাম বৃদ্ধির জন্য রবিবার প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন। এবার কি পেট্রোল ডিজেলের দামও বাড়বে? এই আশঙ্কাই তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে এই বিষয়ে বড় বার্তা দিলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। যুদ্ধের আবহে পেট্রোল ডিজেলের দাম বাড়ে, এমনই কথা শোনা গিয়েছে তার গলায়। এদিন বিজেপির কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অভিনেতা তথা গেরুয়া নেতা মিঠুন চক্রবর্তী। রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্যাসের দাম বৃদ্ধিতে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন। সে বিষয়ে মিঠুন বলেন, মুখ্যমন্ত্রী এটা তৈরি করছেন, আর কিছুই না। উনিও জানেন গ্যাস কোথা থেকে আসে, কি হচ্ছে। এখন যুদ্ধের পরিবেশ তৈরি হয়েছে, এভরিথিং উইল বি শর্টেজ। পেট্রোলেরও দাম বাড়বে, ডিজেলেরও দাম বাড়বে। সেটাকে ইন্ডিয়া বানাচ্ছে। শুধু তাই নয়, কেন বাংলায় পেট্রোল ডিজেলের দাম বেশি সেই প্রশ্ন তুলেছেন মহাগুরু। রাজ্যে পরিবর্তন যাত্রা করছে বিজেপি। মিঠুনও একাধিক জায়গায় সেই যাত্রায় যোগ দিয়েছেন। আগের থেকে বাংলায় বিজেপির পরিস্থিতি অনেক ভালো। একযোগে দলের সকলে কাজ করছেন। আসন্ন বিধানসভা নির্বাচনে আগের থেকে অনেক বেশি ভালো ফলের আশাই আছে, এমনই বার্তা মিঠুনের। সনাতনীরা জাগছে, সেই কথাও জানিয়েছেন তিনি। ভোটের আগে বিজেপির তরফ থেকে কোনো রকম ঝুট ঝামেলা হোক চাইছেন না তিনি। সেই বার্তাই দলের কর্মী সমর্থকদের দিয়েছেন তিনি। শুধু তাই নয়, রাজ্যের শাসক দল ঝামেলা তৈরির চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেছেন। বাংলা ভাগ করতে চায় না বিজেপি, বরং পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হওয়া থেকে আটকানো হবে, এমনই বার্তা দিয়েছেন মিঠুন। তার কথায়, বাংলা ভাগ না করার জন্য লড়ব, দুই দলই খেলবে। রাজ্য সরকার একদিকে ভাতা দিচ্ছে, এদিকে সরকারি কর্মীদের প্রাপ্য দিয়ে দিচ্ছে। সে বিষয়ে ওই দিন কটাক্ষ করেছেন তিনি। বর্ধমানে ছেলে ধরার সন্দেহে 2 যুবককে গণপিটুনি, পুলিশি জিজ্ঞাসাবাদে নাবালক পাচার চক্রের হদিশ। বর্ধমানে ছেলে ধরা সন্দেহে 2 যুবককে গণপিটুনি, তারপর পুলিশের হাতে তাদের তুলে দেন উত্তেজিত জনতা। দুজনকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতেই নাবালক পাচার চক্রের সন্ধান পেল পুলিশ। অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ধৃতদের আদালতে পেশ করা হবে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের পেছনে আর কে বা কারা যুক্ত তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
ধৃত দুই যুবকের নাম বাবলু শেখ বয়স 44 এবং শেখ মোবারক বয়স 32। বাবলু মালদহের কালিয়াচকের দক্ষিণ লক্ষ্মীপুরের বাসিন্দা, মোবারকের বাড়ি বর্ধমানের গোলসিতে। শুক্রবার রাতে বর্ধমান থানা এলাকায় স্থানীয়রা তাদের ছেলে ধরা সন্দেহে পাকড়াও করেন। দুই যুবককে মারধর করা হয়। ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ, তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় থানায়। কি করে মিলল নাবালক পাচার চক্রের হদিশ? চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বর্তমানের এই শেখ রহিম অভিযোগ করেন তার ছেলে শেখ জসিমকে অপহরণ করা হয়েছে। তদন্ত শুরু করে পুলিশ। এদিকে কোনো মতে গোপন ডেরা থেকে পালিয়ে আসতে সক্ষম হয় নাবালক। সে বাড়ি ফিরে জানায় একটি গোপন ডেরায় তাকে লুকিয়ে রাখা হয়েছিল। মারধর এবং অত্যাচারের অভিযোগও করে সে। পাশাপাশি সে আরও জানায় তার মতন অনেক নাবালককে ওই জায়গায় আটকে রাখা হয়েছে। এদিকে শুক্রবার রাতে অভিযুক্ত দুই যুবককে জিজ্ঞাসাবাদ করতেই পুলিশ জানতে পারে জসিমকে ওই দুই যুবকই অপহরণ করেছিল। তারপরেই তাদের গ্রেফতার করা হয়। পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে নাবালকদের ভুল বুঝিয়ে বা অপহরণ করে অপরাধমূলক কাজে ব্যবহার করা হয়। পুলিশ জানিয়েছে ধৃতদের হেফাজতে নিয়ে আরও তথ্য জেনে কোনো নাবালক সত্যি আটকে থাকলে তাদের উদ্ধার করা হবে। পাশাপাশি এই চক্রে কে বা কারা জড়িত তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। উত্তপ্ত মধ্যপ্রাচ্য, ইরানকে সরাসরি সমর্থন ইরাকের। গত কয়েকদিন ধরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আমেরিকা এবং ইসরায়েল। এই হামলায় ইরানের একাধিক মানুষের মৃত্যু হয়েছে। এরই পাল্টা হামলা চালাচ্ছে তেহরানও। এমনকি প্রতিবেশী দেশগুলির উপরেও হামলা চালাচ্ছে তারা। এমন পরিস্থিতিতে এবার ইরানকে সরাসরি সমর্থন করল ইরাক। ইরাকের তরফে জানানো হয়েছে কোনোভাবেই ইরাকের মাটি ব্যবহার করে হামলা চালাতে দেওয়া হবে না আমেরিকা এবং ইসরায়েলকে। এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠীগুলি এই সংঘর্ষে সমর্থন করেছে ইরানকে। তারাও এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে চাই বলে হুঁশিয়ারি দিয়েছে। এদিকে সরাসরি যুদ্ধে না গেলেও ইরানের উপর এমন হামলার তীব্র নিন্দা করা হয়েছে রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়ার তরফে। বর্তমানে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কাও তৈরি হয়েছে। এদিকে জোটের জন্য মরিয়া হুমায়ুন। আংশিক প্রার্থী ঘোষণা করেও বাড়তি সময় দিলেন সিপিএম আইএসএফকে। বিধানসভা ভোটের আগে শাসক দল থেকে বহিষ্কৃত হয়ে নিজের আলাদা রাজনৈতিক দল খুলেছেন বহিষ্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। ভোটে দাগ কাটতে হলে যে নিজের একক শক্তিতে তা সম্ভব নয় তাও দ্রুতই বুঝে গিয়েছেন তিনি। আর তাই তৃণমূল এবং বিজেপি বিরোধীদের জোটে টানতে মরিয়া ভরতপুরের বিধায়ক। নিজের দল আম জনতা উন্নয়ন পার্টির তরফে দুদফায় প্রার্থী ঘোষণার পরেও হুমায়ুন কবির সিপিএম আইএসএফ এর মতামতের জন্য আরও খানিকটা সময় নিচ্ছেন। 10ই মার্চ পর্যন্ত জোটের সময়সীমা দিয়েছিলেন। এবার তা 15ই মার্চ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হলো বলে শনিবার নিজেই ঘোষণা করলেন। শনিবার আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির মালদহ জেলার 4টি আসনের প্রার্থী ঘোষণা করেন। সুজাপুর কেন্দ্র থেকে এজিইউপির প্রার্থী হচ্ছেন মোহাম্মদ নাসিমুল হক, রতুয়া কেন্দ্রে জয়েল ইসলাম, মালতীপুর কেন্দ্রে আবু মিন্নাত শেখ এবং মানিকচক কেন্দ্রে সৈদুর রহমান। এদিকে হুমায়ুন জানান আম জনতা উন্নয়ন পার্টির সঙ্গে ছোট কয়েকটি দল মিলে আসন্ন বিধানসভা নির্বাচনে মোট 182 আসনে লড়াই করবে। এর আগে প্রথম দফায় আম জনতা উন্নয়ন পার্টির 9 জন প্রার্থীর ঘোষণা করা হয়েছিল। আর শনিবার দ্বিতীয় দফায় মালদহ জেলার 4টি আসনে প্রার্থী ঘোষণা করা হলো। হুমায়ুন বলেন, আইএসএফ এবং সিপিএম এর সঙ্গে জোট নিয়ে 10ই মার্চ সেই দিন ঘোষণা করা হয়েছিল। আমরা তাদের জন্য 15ই মার্চ পর্যন্ত জোট নিয়ে শেষ সিদ্ধান্তের কথা জানালাম। তারা এগিয়ে না এলে আমরা আমাদের মতন সর্বশক্তি দিয়ে 182টি আসনে লড়াই করব। এদিকে হুমায়ুনের দলের সঙ্গে জোট নিয়ে সিপিএমও বিশেষ কোনো উচ্চবাচ্য করছে না। তারা নওসাদ সিদ্দিকের আইএসএফ এর সঙ্গে জোট ঘোষণা করে দিয়েছে। তবে শেষমেশ কি হয় তার জন্য 15ই মার্চ পর্যন্ত অপেক্ষা করতেই হবে। পশ্চিমবঙ্গে ভোটের আগেই রাষ্ট্রপতি শাসন প্রয়োজন, উত্তরবঙ্গে মুর্মুর অনুষ্ঠানে এসে বললেন সাংসদ রাজু ভিস্তা। রাষ্ট্রপতির উত্তরবঙ্গ সফরে আসার কথা ছিল শুক্রবার বিকেলে, কিন্তু অনিবার্য কারণে সেই সফর বাতিল হয়। শনিবার সকাল 11:30 নাগাদ রাষ্ট্রপতি বাগডোগরা বিমানবন্দরে নামেন। সেখান থেকে শিলিগুড়ির কাছে গোসাইপুরে বাগডোগরা এয়ারপোর্ট গ্রাউন্ডে আদিবাসীদের একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানেই ছিলেন দার্জিলিংয়ের সাংসদও। রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআরে অনেকের নাম বাদ পড়ার প্রতিবাদে কলকাতায় ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কর্মসূচিকে কটাক্ষ করে রাজু বলেন, তৃণমূলকে এবং মমতাজিকে ঠিক করতে হবে। আপনি পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষের মুখ্যমন্ত্রী, না রোহিঙ্গার বাংলাদেশিদের মুখ্যমন্ত্রী। এসআইআর এর মাধ্যমে নির্বাচন কমিশন ভোটার তালিকাকে শুদ্ধ করতে চাইছে। এর বিরোধিতা করার অর্থ দেশের বিরোধিতা করা, বাংলার নাগরিকদের বিরোধিতা করা।
আপনার তো পশ্চিমবঙ্গের জন্য কোনো চিন্তাই নেই, কেবল নিজের কুর্সি নিয়ে চিন্তা করছেন। রাজ্যের ঘুষের সংস্কৃতি চলছে বলে দাবি করেছেন রাজু বিস্তা। বলছেন এই পরম্পরা সিপিএম শুরু করেছিল আর তৃণমূল তা এগিয়ে নিয়ে যাচ্ছে। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আঙুল কেটে নেওয়া সংক্রান্ত একটি মন্তব্যে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিতর্ক শুরু হয়েছে। রাজু সেই প্রসঙ্গ তুলে বলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতন বরিষ্ঠ সাংসদ এবং আইনজীবী যদি প্রকাশ্যে এই ধরনের মন্তব্য করেন তাহলে রাজ্যের কি পরিস্থিতি তা বোঝাই যাচ্ছে। নির্বাচন কমিশন যেন এটাকে হালকাভাবে না নেয়। এরপরই রাষ্ট্রপতির শাসনের প্রয়োজনীয়তা রয়েছে বলে মন্তব্য করেন রাজু। বলেন, রাজ্যে নিরপেক্ষভাবে ভোট করানোর জন্য রাষ্ট্রপতি শাসন প্রয়োজন, না হলে আজ আঙুল কাটার কথা বলছে, কাল মানুষের মাথা কেটে নেবে। আমি এসব নিয়ে কথা বলতেই দিল্লি থেকে চলে এসেছি, রাষ্ট্রপতিকে সুযোগ পেলে এগুলো বলবো। রাজুর মন্তব্যের পাল্টা দিয়েছেন কল্যাণও। তিনি বলেন, মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সরব ছিলাম, আছি এবং থাকবো। যা বলেছি বেশ করেছি। ক্ষমতা থাকলে জেলে ভরে দেখাক। রাজু বিস্তা জানে কি, থাকে তো দিল্লিতে। পশ্চিমবঙ্গ সম্পর্কেও কিচ্ছু জানে না। রাষ্ট্রপতি শাসন জারির দাবি প্রসঙ্গে কল্যাণের জবাব, ক্ষমতা থাকলে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করুক, এখানকার মানুষ জবাব দিয়ে দেবে। রাজ্যে পৌঁছেই মমতার পাড়ায় যাবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ। তারপরে রাজনৈতিক দলগুলির সঙ্গে বসবেন বৈঠকে। পশ্চিমবঙ্গে পৌঁছেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় যাবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। রবিবার রাতে কলকাতায় পৌঁছে যাচ্ছেন তিনি। তারপরে সোমবার সকালে প্রথমেই জ্ঞানেশ পৌঁছে যাবেন কালীঘাটে মমতার পাড়ায়। সেখানে কালীঘাট মন্দিরে তিনি যাবেন। তারপরে শুরু হবে রাজনৈতিক দলগুলির সঙ্গে তার বৈঠক এবং সফরের অন্য কর্মসূচি। 3 দিনের সফরে রবিবার রাতেই রাজ্যে পৌঁছে যাচ্ছেন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। জ্ঞানেশের সঙ্গে এই দলে থাকছেন 2 নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক জোশিও। রবিবার রাতে বিমানে কলকাতায় পৌঁছে যাচ্ছেন তারা। তবে ওই দিন জ্ঞানেশদের কোনো ঘোষিত কর্মসূচি নেই। সোম এবং মঙ্গলবার শহরে ঠাসা কর্মসূচি রয়েছে তাদের। আলাদাভাবে রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে ফুল বেঞ্চ। সোমবার সকাল 10টা নাগাদ বিভিন্ন রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বসবেন জ্ঞানেশ। সূত্রের খবর, ওই বৈঠকের আগে সকালেই তিনি চলে যাবেন কালীঘাট মন্দিরে। সঙ্গে থাকতে পারেন কমিশনের অন্য আধিকারিকেরাও। সোমবার সকালে কালীঘাট মন্দির দর্শনের বিষয়টি অবশ্য জ্ঞানেশদের প্রাথমিক সফরসূচিতে ছিল না। 21-এ বিজেপিকে তুলেছিলেন দ্বিতীয় স্থানে। এবার মালদহের সেই পদ্মপ্রার্থী মতিউর তৃণমূলে। 26-এর বিধানসভা ভোটের মুখে আরও শক্তি বৃদ্ধি তৃণমূলের। শনিবার শাসক শিবিরে যোগ দিলেন মালদহের বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজসেবী মতিউর রহমান। 21-এর বিধানসভা নির্বাচনে মালদহের হরিশ্চন্দ্রপুর থেকে বিজেপির টিকিটে ভোটে লড়েছিলেন তিনি। কংগ্রেসের শক্ত ঘাঁটিতে বিজেপিকে ভোটের নিরিখে দ্বিতীয় স্থানে পৌঁছে দিয়েছিলেন সেই মতিউর রহমানই এবার যোগ দিলেন ঘাসফুল শিবিরে। এদিন তৃণমূল ভবনে ব্রাত্য বসু এবং নাদিমুল হকের উপস্থিতিতে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন তিনি। মালদহে গরিবের বন্ধু হিসেবে পরিচিত মতিউর 21-এর নির্বাচনে বিজেপির হয়ে ভোটে লড়েছিলেন। ওই ভোটে দ্বিতীয় স্থানে যায় বিজেপি। তারই কারিগর ছিলেন মতিউর। ব্রাত্য বলেন, আমি নিশ্চিত বিজেপিকে দেখে সাধারণ মানুষ ভোট দেয়নি। মতিউর নিজের করিশ্মায় দ্বিতীয় স্থানে তুলেছেন বিজেপিকে। এসআইআর এর জন্য যে সমস্ত জেলা সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে সেটি হলো মালদহ। তারই প্রতিবাদে তৃণমূলে মতিউরের যোগদানের সিদ্ধান্ত বলেই জানান ব্রাত্য। যোগদান অনুষ্ঠানে ছিলেন রাজ্যসভার সাংসদ নাদিমুল হক। তিনি বলেন, সমাজসেবী ব্যবসায়ী মতিউর। তিনি গরিবদের জন্য কাজ করেন। মেডিকেল ক্যাম্পের বন্দোবস্ত করেছেন তিনি। গরিবের জন্য কাজ করা এমন ব্যক্তির তৃণমূলে যোগদান সত্যি অসাধারণ বিষয়। তৃণমূলে যোগ দিয়ে তিনি দলের কথা মেনে চলে সাধারণ মানুষের জন্য আরো ভালো কাজ করবেন বলেই আশা। কেন বিজেপি ছেড়ে শাসক শিবিরে যোগ দিলেন মতিউর? তৃণমূলের পতাকা হাতে নেওয়ার পর তিনি কারণ ব্যাখ্যা করেছেন। বলেন, আজ থেকে 14-15 বছর আগে বাংলায় কিছুই ছিল না। মমতা অভিষেকরা ক্ষমতায় আসার পর রাজ্যে উন্নয়ন হয়েছে, আর সে কারণেই তৃণমূলে যোগ দিলাম। আমি বছরখানেক আগে বিজেপির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছিলাম। শনিবার আনুষ্ঠানিকভাবে যোগ দিলাম। বিজেপি ভাঙনের রাজনীতি করছে, সে কারণে বিজেপি ছেড়েছি। আমি ও দিদি একই কাজ করি। আমরা দুজনেই গরিবের জন্য কাজ করি, সে কারণেই তৃণমূলে যোগদানের সিদ্ধান্ত। এই যোগদানের ফলে মালদহে তৃণমূলের শক্তি আরো বাড়ল, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। 10ম শ্রেণী পাশ করা বেকারদের অ্যাকাউন্টে ঢুকে গেল যুবসাথীর প্রথম মাসের অনুদান। সকালেই উপহার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। কথা ছিল 1 এপ্রিল থেকেই যুবসাথীর টাকা আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। কিন্তু শনিবার সকালে ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, 1 এপ্রিল নয়, শনিবার থেকেই যুবসাথীর টাকা ঢুকবে অ্যাকাউন্টে। সেই উপহার সন্ধ্যা গড়াতেই আবেদনকারীদের অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে।
নবান্ন সূত্রে খবর, যুবসাথীতে আবেদনকারীদের মধ্যে যাদের আবেদনপত্র খুঁটিয়ে দেখার পর মঞ্জুর করা হয়েছে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে। চলতি বছর রাজ্যের অন্তর্বর্তীকালীন বাজেটে যুবসাথী প্রকল্প চালু করার কথা ঘোষণা করেছিলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তখন বলা হয়েছিল 15ই আগস্ট থেকে প্রকল্পটি চালু হবে। পরবর্তীকালে নবান্নে সাংবাদিক বৈঠক করে 1 এপ্রিল থেকে প্রকল্প চালুর নতুন সময়সূচি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তবে শনিবার ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে মমতা বলেছিলেন 1 এপ্রিল থেকে যুবসাথীর টাকা অ্যাকাউন্টে যাবে। আন্তর্জাতিক নারী দিবস রয়েছে, তার উপহার হিসেবে 1 এপ্রিলের দিন পরিবর্তন করে শনিবার থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা যাবে। আর মমতার ঘোষণার কয়েক ঘন্টা কাটার পরে সন্ধ্যায় চন্দ্রিমা ধর্ণা মঞ্চ থেকে বলেন, যুবসাথীর 1500 টাকা ঢুকে গিয়েছে। দিদি সকালেই বলেছিলেন বিকেলেই টাকা ঢুকে গিয়েছে। কিছুক্ষণ পর মমতা যখন বক্তৃতা করতে ওঠেন তখন ধর্মতলার ভিড় কয়েকজনের হাতে প্ল্যাকার্ড দেখা যায়, তাতে লেখা যুবসাথীর 1500 টাকা পেয়েছি, ধন্যবাদ মমতা বন্দ্যোপাধ্যায়। বক্তৃতার মাঝে তার নজরে পড়ে মুখ্যমন্ত্রী। তিনি জানতে চান, পেয়েছো? আজ থেকেই ছেড়েছি।